নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরী আজ চতুর্থ অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কি দরকার তবে সেই মাটিকে মাটি বলে সম্বোধন করে আঁকড়ে থাকবার? সুনন্দর জীবন তরণী যদি পচা ডোবা থেকে বেরিয়ে গিয়ে মহাসমুদ্রে পড়বার পথ পায়, সুনন্দ কি তুচ্ছ একটু সেন্টিমেন্টের মুখ চেয়ে তার গতিকে রুদ্ধ করবে? সুনন্দ কর্মক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি করবে। সুনন্দ বিলেত, আমেরিকা, জাপান, জার্মানিতে যাবে। কোম্পানির পয়সায় প্লেনে প্লেনে ঘুরবে, ভালো ভালো হোটেলে উঠবে। সুনন্দর পাশে থাকবে সুপ্রসাদিতা, সুসজ্জিতা, চতুরা, স্ফূর্তিবাজ, স্মার্ট স্ত্রী। সুনন্দ তার হাত ধরে পৃথিবীকে পায়ের নিচে ফেলে এগিয়ে গিয়ে আকাশকে হাতের মুঠোয় ধরবে। তবে কি কাজ এই ঘোষাল স্ট্রিটের নোনা ধরা ইটের একখানা দোতলায় গোটা চারেক মেয়ে দিনরাত্রি যাপনের দুর্বহ ভার থেকে মুক্তি পেল কিনা ভাবতে? বিবেকের কামড়ি বা খাবার দরকার কি? ওই মেয়েগুলো তাদের জীবনে জীবন পেল কিনা তাই ভেবে। ওরা তো চারজন, সুনন্দ মাত্র একা। ওরাও তো লেখাপড়া শিখেছে, অতএব ওদের কথা এত ভাববার কি আছে? ও দেশে কত এমন থাকে। শিলাকে ওরা সহ্য করতে পারবে না, শিলা ওদের সহ্য করতে পারবে না। এই হচ্ছে সত্য, বাস্তব সত্য। সুনন্দ কাকে ত্যাগ করবে, কাকে ধরবে? সুনন্দ অভিমানিনী ক্রন্দনবতীকে কাছে টেনে নিল। সুনন্দ শিলার ঐশ্বর্যে মুগ্ধ, শিলার সুনন্দর রূপে মুগ্ধ। এই মোহময় পরিস্থিতির মধ্যেই সার্থক হোক না এরা, সফল হোক। নিজেকে আর অপরাধী মনে হয় না সুনন্দর। দিদির প্রতি কর্তব্যের তীব্রতা ঝাপসা হয়ে যায় এবং হঠাৎ একসময় মনে হয় শিলা হেসেছিল খুব ভুল নয়। বাস্তবিক কি দিদির কি আর কোনোদিন বিয়ের প্রশ্ন উঠবে? ইন্দু, নন্দা, ছন্দা তিনটেকেই তো এক্ষুনি বিয়ে দিতে পারলে ভালো হয়। আশ্চর্য! গরিবের ঘরের মেয়ের পর মেয়ে আমদানিতে দ্বিধা আসে না কেন মানুষের? কে আমার এই সংসারের বোঝা বইবে মনেও আসে না একবার? সকালবেলা দিদির সামনে এসে দাঁড়ালো সুনন্দ। দেখল সত্যিই তো দিদিকে এতদিন যেমন ছেলে মানুষের মতো দেখাতো তেমন আর নেই। দিদির মুখে বয়সের ছাপ পড়েছে। বলল, দিদি আজ পর্যন্ত ছুটির মেয়াদ, কাল থেকেই কাজ, আজই যেতে হয়। মন্দিরা শুধু বলল, আজই যাবি? তাছাড়া এবেলায় চলে যাবি? ওই এবেলা আর ও বেলা, তোমাদের তো খুব খাটুনি গেছে কাল, আজ দুপুরে ঘুমিয়ে বাঁচো, আমাদের বিদায় দাও। মন্দিরা বলল, আচ্ছা। সুনন্দর মনে হলো শিলা ঠিকই বলেছে, মেয়েরাই মেয়েদের বোঝে। আমি যে সুখী হচ্ছি এতে কারো সুখ নেই। নইলে দিদি এইরকম নিস্পৃহ নির্লিপ্ত গলায় এক কথায় বিদায় দেয়? আর কবে কোনোদিন এমন করেছে দিদি? যাবার নামেই তো হাঁ হাঁ করে উঠেছে। তবে তবে আর যেতে বাধা কি? বন্ধন তো এরা নিজেরাই ছিঁড়ছে। বউকে নিয়ে বিদায় নিল সুনন্দ সকালবেলায়। আর ওরা চলে যাবার সঙ্গে সঙ্গেই মন্দিরা আশ্চর্য রকম নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ল। শোবার আগে বলে শুয়েছিল অবশ্যই, যদি ঘুমিয়ে পড়ি ডাকিস নি বাবু, মোটে খিদে নেই, ভীষণ ঘুম পাচ্ছে, তোরা খেয়ে নিস। তারপর ঘুমিয়ে পড়ল। বোনেরা অবাক হলো বই কি, খিদে নেই এবং ঘুম পাচ্ছে, এই যুক্তিতে সারা সংসার এলোমেলো ছড়িয়ে রেখে দিদি অসময়ে ঘুমিয়ে পড়বে, এর চাইতে অভাবনীয় আর কি আছে? তবু তারা মায়া করলো, ডাকলো না দিদিকে। ডেকোরেটরের লোক এসে যখন সাজসজ্জা খুলে ফেললে ওরাই দেখলো আর তাদের পাওনা মিটলো। রান্নার ঠাকুররা যখন বাসনপত্র মিলিয়ে নিতে এসে একখানি খুন্তি হারিয়েছে বলে কলরব তুলল, ওরাই বিনা অনুসন্ধানে খুন্তির দাম চুকিয়ে দিয়ে চেঁচামেচি করতে বারণ করলো। আর দিদির অসাক্ষাতের সুযোগে তিন বোনে বাসি চপ খেতে খেতে দাদা, বৌদি এবং বৌদির বাপের বাড়ির এন্তার নিন্দা করে নিল। দাদার বুদ্ধিশুদ্ধির যে 12টা বেজে গেছে সে বিষয়ে কারোরই দ্বিমত থাকে না। এটা দিদির সামনে হতো না। মন্দিরা ঘুমিয়ে এদের অবাধ অভিমতের সুবিধা করে দিল। তা মন্দিরার ঘুমের সুযোগ বেশ বেশি করে নিতে শুরু করছিল নাকি তার 3 বোনের একটি বোন, সেজ বোন? ঘুম ছাড়া আর কি? নিশ্চিন্ততাই তো ঘুমের আরেক নাম। মন্দিরা নিশ্চিন্ত ছিল, ভাই বোনেদের সম্পর্কে ভারী নিশ্চিন্ত ছিল। সুনন্দ সেই নিশ্চিন্ততার ঘুমের উপর বড় একটা আঘাত হানল। তবু মন্দিরা ঘুমিয়ে পড়ল। বোনেদের মনও পাখা মেলতে পারে সে কথা ভাবল না। মন্দিরা অতএব ধীরে ধীরে কাকিমার ভাইয়ের সঙ্গে ইন্দিরার বিয়েটাকে পাকা করার চিন্তা করতে লাগলো। সুন্দর বৌভাতের দিন কাকিমা সেই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। ইন্দিরা বড়, ইন্দিরার কথাই ভেবেছে।
কিন্তু নন্দিতা তখন পাখা মেলে উঠছে। নন্দিতা তখন তার কলেজের তরুণ অধ্যাপক প্রান্তিক চ্যাটার্জিকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। প্রান্তিক বলে, তুমি তো বলো তোমার উপরে তোমার 2 দিদি, আমার আর তবে আশা কোথায়? নন্দিতা বলে, সেই জন্যই তো আশা। দিদিদের পরিণাম আমার জ্ঞানচক্ষু উন্মিলন করে দিয়েছে। আমি আর ওদের মতো গার্জিয়ানের সুবিবেচনার উপর নির্ভর করে বসে থাকবো না। সাহস আছে অপরিসীম। আপাতত আজ সাহস করে লাইট হাউসে ঢুকে পড়বে চলো। তবে 2টো টিকিট কেটেছি। একেবারে কেটে ফেলেছ? আর শেষে যদি আমি যেতে না চাইতাম? প্রান্তিক মৃদু হেসে বলে, সেই যেতে না যাওয়াটা এত বেশি লোকসানের হতো যে 2টো টিকিটের লোকসান গায়ে লাগতো না। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে একটা ফাঁক আছে। তুমি বলছো যদি না চাইতাম, তার মানে এখন সেটা যদির হিসেবে। তুমি একটি আস্ত শয়তান। কলেজে তুমি কিন্তু আমায় আপনি বলে কথা বলো। এটা কলেজ নয়, কলেজ স্ট্রিট। হ্যাঁ, কলেজ স্ট্রিট বইপাড়ায় প্রায়ই ঘুরে বেড়ায় ওরা কলেজ ফেরত। পুরনো বইয়ের নেশা আছে প্রান্তিকের। অতএব নন্দিতাকেও সেই নেশায় দীক্ষিত হবার ভান করতে হয়েছে, নচেত বাড়ি ফিরতে বিলম্ব হওয়ার হেতু দেখানো শক্ত। মন্দিরা বলে, হঠাৎ তোর পুরনো বই কেনার এত বাতিক হলো কেন বল দেখি? নন্দিতা হেসে বলে, বাতিক তো হঠাৎই হয় দিদি। রোজ রোজ এত দেরি করিস, সময়ে খাওয়া দাওয়া পর্যন্ত তোর হয় না। নন্দিতা হেসে বলে, পাগল, খিদের সময় না খেয়ে থাকবো তোমার মতো? এমন বোকা নাকি আমি? ঢুকে পড়ি একটা রেস্তোরাঁয়। মন্দিরা বিশ্বাস করে না। মন্দিরা বলে, হ্যাঁ, তুমি নইলে আর কে খিদে পেয়েছে বুঝে নিজে চেষ্টা করে খাবে? নন্দিতা গম্ভীরভাবে বলে, দিদি, মানুষের সম্পর্কে তোমার ধারণা এখনো বড় কাঁচা। ধারণা পাল্টাও, নইলে দেখো সত্যিই পরে কষ্ট পাবে। মন্দিরা ওর এই গাম্ভীর্যকে কৌতুক ভেবে হেসে ওঠে। কিন্তু সিনেমা দেখার দিন ফেরার সময় ঘড়ির কাঁটা এমন জায়গায় এসে পৌঁছলো যে মন্দিরার ঘুমন্ত মনেও কাঁটা বিঁধল। কিছুতেই আর এই সময়টাকে পুরনো বই খোঁজার খাতে গড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। মন্দিরা ঘর বার করতে থাকে, বারবার অন্য বোনেদের শুধোতে থাকে এবং বিপদের আশঙ্কায় বিচলিত হতে থাকে। অবশেষে ফেরে মন্দিরা। যে মন্দিরা কোনোদিন কিছু বলে না, সে হঠাৎ তীব্র গলায় বকে ওঠে, নিজের ভয় ভাবনার কথা বলে এবং শেষকালে বলে, আর কোনোদিন যেন এরকম না ঘটে, কারণ দুঃসাহসের একটা সীমা থাকা উচিত। আশ্চর্য, মন্দিরে ওই শাসনবাণীটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দুঃসাহসের এক চরম নমুনা দেখিয়ে বসে নন্দিতা। দিদির চিরবাধ্য দিদিতে বিগলিত নন্দিতা বলে ওঠে, গ্যারেন্টি দিতে পারবো না দিদি, নিজেকে নজরবন্দি আসামি ভাবতে পারা শক্ত। মন্দিরা চমকে উঠল। মন্দিরা চুপ করে গেল। আর নন্দিতা নিজের অপরাধকে নির্মূল করতে 100 রকম যুক্তি খাড়া করতে লাগলো মনে মনে। পরদিন প্রান্তিক প্রশ্ন করে, কাল খুব বকুনি খেলে তো? নন্দিতা অহংকারী গলায় বলে, ইস, আমায় বকে কার এমন সাধ্য? বাড়ির মধ্যে তুমি বোধহয় সব থেকে ভয়ঙ্করী, দেখে তাই মনে হয় বুঝি? মিথ্যে কথা না বললে বলতেই হয় মনে হয়। নন্দিতা হেসে বলে, বুঝতে পারছো তাহলে ভবিষ্যতে কপালে কি আছে তোমার? তারপর অনেক অমান্তর অপ্রয়োজনীয় এলোমেলো কথার ফাঁকে একবার মন্দিরার কথা এসে পড়ে। প্রান্তিক অবশ্য বলে, আচ্ছা, তোমার দিদিরা বিয়ে করলেন না কেন? নন্দিতা ঝংকার দিয়ে হেসে ওঠে, দিদিরা নয়, শুধু দিদি, বড়দি। মেজদি তো এখন স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে? তার স্বপ্ন ছাড়া আর কি? কবে পাত্রপক্ষের দাবি দেওয়ায় বায়না একটা সিদ্ধান্তে এসে পৌঁছবে, কবে স্যাকরাবাড়ি থেকে গহনাগুলো গড়িয়ে আসবে, কবে টোপর মাথায় বর আসবে, এইসব স্বপ্ন দেখছে ও। ওর তাহলে বিয়ের ব্যবস্থা চলছে? চলছে কুর্মের গতিতে। তাদের খাই প্রচুর। দিদি এখন টাকা টাকা করে পাগলা হয়ে বেড়াচ্ছে। তোমার মেয়েদি তো দেখতে খুব সুন্দর বলো, তাতে কি? রূপই আছে, বুদ্ধিশুদ্ধির বালাই নেই। যে রূপের জোরে অন্তত ডজন খানেক প্রেম করে ফেলতে পারত, সেই রূপ নিয়ে শুধু বসে বসে নিঃশ্বাস ফেলছে। আর এখন রূপের মূল্যে বিকোতে বসেছে। তা তোমার মতো বুদ্ধিমতী সবাই হয় না। না হলেই ওই দুর্দশা। দিদিটা যদি বা একখানা প্রেম করে উঠতে পেরেছিল, কর্তব্যের ছলনায় সে প্রেমকে উপোস করিয়ে মারল। দূর দূর, আমি বাবা ওসবের মধ্যে নেই। আমি বুঝেছি এ জগতে অপেক্ষা করে বসে থাকাটা অর্থহীন। অপেক্ষা করাটা যে অর্থহীন সেটা ভালো করে হৃদয়ঙ্গম করেই প্রান্তিককে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ঘুরিয়ে নিয়ে বেড়ায় নন্দিতা। প্রেমকে পাকা দলিলে তুলতে, বন্ধনকে জোরালো হাতে কিট দিতে।
প্রান্তিকের বাড়িতে যে একটু আপত্তি না উঠেছিল তা নয়, ওরা ব্রাহ্মণ, এরা বৈদ্য। কর্তা গিন্নিদের মধ্যে সে সংস্কার এখনও ঘটেনি। প্রান্তিক সেই সমস্যার কথা বলল একদিন। বলল, মনে হচ্ছে রেজিস্ট্রি করতে হবে, কারণ বাড়িতে যা দেখছি। নন্দিতা মাথা নেড়ে বলে উঠল, ওটা সাংঘাতিক ঠকা। প্রেমটা শক্ত করে নিয়ে ওদের হাতে গিয়ে পড়াই মঙ্গল। বিয়ে ব্যাপারটা তাহলে মাধুর্য রইল কোথায় তোমার ওই 5 শিকের বিয়েতে? প্রান্তিক হেসে ফেলে বলে, সবটাই তো নিজের দিক থেকে ভাবছো। ওদের হাতে গিয়ে পড়ি বললেই তো পড়া হয় না। ওরা যদি হাত পেতে না নেয়, নেবে। ওদের অহমিকাকে একটু তুষ্ট করতে হবে, বলতে হবে পড়ে গেছি বিপদে। এখন তোমরা না হাত বাড়ালে কে রক্ষা করবে? পড়ে গেছো বিপদে, তাছাড়া আর কি? প্রেমের বাড়া বিপদ আর কি আছে? চলো তোমার মার কাছে গিয়ে হাজির হই। প্রান্তিক চোখ কপালে তুলল। আমার মার কাছে? তুমি আকাশ থেকে পড়ছো কেন? এরপর তোমার মার কাছে তোমার থেকে বেশিক্ষণ থাকতে হবে তো আমাকেই। এখনই বা যেতে বাধা কি? যদি কোনো রকম হয়? নন্দিতা হেসে ওঠে। এটা কি? ধরো যদি তোমার মান না থাকে। পাগল, মান জিনিসটা কি এতই ঠুনকো যে চট করে অমনি থাকবে না? প্রান্তিক ভয়ের ভান দেখিয়ে বলে, সর্বনাশ, ঝগড়া করবে না তো গিয়ে? নন্দিতা হেসে উঠে বলে, আমার মানটা যদি ঠুনকো হতো, তোমার এই সন্দেহেই সে মান যেতে পারত। কিন্তু দেখলে তো গেল না। ঝগড়া করব মানে জলে বাস করে কুমড়ের সঙ্গে বিবাদ করব আমি? গাছের যে ডালে বসবো সেই ডালের গোড়া কাটবো? ভালো একখানা শ্বশুর বাড়িতে গুছিয়ে বসে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে চাই আমি। প্রেম করে বাউন্ডুলে হয়ে বেড়াতে চাই না। তুমি এত বেশি প্র্যাকটিক্যাল, মাঝে মাঝে ভয় হয়। যাতে ভরসা পাওয়া উচিত তাতে ভয় পাওয়া বোকামির লক্ষণ। যাক, ও তর্কের শেষ নেই। এখন তোমার বাড়িতে চলো। প্রান্তিক বলে, দোহাই সিংহবাহিনী, তুমি একাই যাও। আমার আর তোমার সঙ্গে অক্ষরের নিচে হসন্তের মতো নিজের বাড়িতে চোরের মতো যেতে বাসনা নেই। প্রধান ভূমিকা তো সেখানে তুমিই নেবে। তা নেব, তবে তোমাকে ভয় করে। সে তো করবেই, করে বসে আছো। কিন্তু এখন আমায় বাদ দিলে ক্ষতি কি? ক্ষতি কিছুই নেই, আমি একাই ম্যানেজ করতে পারি। তবে কি জানো, আমার মহিমা তাহে সামান্যই বাড়ে, তোমার মহিমা তাহে একেবারে ছাড়ে। তা ছাড়ুক, তুমি একাই যাও। কথা দিচ্ছি, তোমার দিদির কাছে যাবার সময় আমি প্রধান ভূমিকা নেব। ঠিক আছে, পঞ্জিকা দেখিয়ে দিন স্থির করিয়ে তোমায় ডাকবো। এখন ঠিকানাটা দাও। ঠিকানা নিয়ে দিব্যি হাসতে হাসতে চলে গেল নন্দিতা। বুকের পাটাটা নন্দিতার বরাবরই বেশি। তাছাড়া দিদির অবস্থা এবং দাদার অবস্থা দেখে এই বেপরা জীবন দর্শনটি জন্মেছিল তার। দরজা খুলে দিল প্রান্তিকের বৌদি অমলা। ভাবল হয়তো কোনো প্রসাধন কোম্পানির ক্যানভাসার ভুরু কুঁচকে বলল, কি চান? নন্দিতা মনে মনে বলল, তোমার এই কোঁচকানো ভুরু কপালে তুলে দিচ্ছি আমি, রসুন। নির্ঘাত তুমি হচ্ছ বৌদি? মুখে হেসে উঠে বললে, কি চাই না বলে কাকে চাই বললেই ভালো হয়। প্রান্তিক নেই? বৌদির চোখের সামনে থেকে মুহূর্তে একটি পর্দা সরে গেল। বৌদি এই একটি প্রশ্নেই তার দেওরের ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পেল। সঙ্গে সঙ্গে ঈষৎ যেন কঠিনও হলো। গম্ভীর গলায় বলল, না, এ সময় থাকেন না। আশ্চর্য তো! ভারী যেন আশ্চর্য হলো নন্দিতা। বিস্ময়ের গলায় বলল, আমায় যে বলল এই সময় বাড়ি থাকবে, এসে যাবে বোধহয়, কি বলেন? অমলা তেমনই নির্লিপ্ত গলায় বলল, বলে থাকেন যদি তো আসবেন, তাই মনে হয়। ততক্ষণ না হয় আপনার হাতের একটু চা খাই, কি বলেন? খাওয়াবেন তো? সত্যিই ভীষণ চা তেষ্টা পেয়ে গেছে আমার। এরপরে আর কোনো মেয়ে পারে নির্লিপ্ত থাকতে? অমলা ওকে বসিয়ে ভেতরে গেল। শাশুড়িকে বলল, ঠাকুরপোর একটি বান্ধবী এসেছে, বলছে ঠাকুরপো নাকি ওকে এখানে আসতে বলেছে, আবার বলছে চা খাবো। ব্যাপার সুবিধে ঠেকছে না কিন্তু। শাশুড়ির হাতের উপন্যাসখানি নামিয়ে রেখে বলেন, সুবিধে ঠেকছে না মানে? মানে মনে হচ্ছে কিছু ব্যাপার আছে। যেরকম ফটফট করে প্রান্তিক করলো, বোধহয় সেই মেয়েটা। অগত্যাই উপন্যাসের কল্পিত নায়ক নায়িকাকে ত্যাগ করে শাশুড়ি মণিমালার জীবন্ত নায়িকার উদ্দেশ্যে যাত্রা করলেন। নন্দিতা আভূমি নত হয়ে প্রণাম করল। পায়ের ধুলোর হাতটা মাথায় ঠেকালো। মণিমালা যতক্ষণ না বসলেন দাঁড়িয়ে থাকলো। মণিমালা প্রীত হলেন এবং কেন কে জানে অমলার আচার আচরণের সঙ্গে তুলনা করতে শুরু করলেন। অমলা বিজয়া দশমী ছাড়া শাশুড়িকে কখনো একটা প্রণাম করে না। বাপের বাড়ি যেতে আসতে শুধু ঠক করে বলে, মা আসছি। অমলা দিব্যি শাশুড়ির সামনে চেয়ারে বসে পা দোলায়।
খাটে আর হয়ে শুয়ে থাকে। অমলার থেকে শিক্ষা দীক্ষা ভালোই। অমলা অবশ্য শাশুড়ির মনোভাব টের পেল না। চা করতে করতে ভাবতে লাগলো, মা নিজে গেলেন, ভালোই হলো। ওই কাঠ সেপাই মেয়ে দেখে আক্কেল গুড়ুম হয়ে যাবে মার। চায়ের সঙ্গে নইলে নয় হিসাবে দুখানা বিস্কিট নিয়ে ঘরে এলো অমলা। মণিমালা ততক্ষণে ঘায়েল হয়ে বসে আছেন। মণিমালার ইত্য বছরে জানা হয়ে গেছে নন্দিতা প্রান্তিকের ছাত্রী মাত্র। নন্দিতার মা নেই, বাপ নেই, দাদা বিদেশে, শুধু দুটি দিদি মাত্র সম্বল নন্দিতার। এও জেনে ফেলেছেন মা নামক বস্তুটিকে দেখলেই নন্দিতার ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাল পাড় শাড়ি টাড়ি পরা মা। এক কথায় মণিমালার মধ্যে মাতৃমূর্তির পরাকাষ্ঠা দেখতে পেয়েছে নন্দিতা। এহেন সময় দুখানা মাত্র বিস্কুট সহযোগে চা হাতে অমলার আবির্ভাব। মণিমালা ব্যস্ত হয়ে চোখ টিপে ইশারা করলেন অমলাকে, যে ইশারার অর্থ হতে পারে শুধু এই, ঘরে আর কিছু নেই। অমলা সেই ইশারা গায়ে মাখল না, বুঝতে না পারার ভঙ্গিতে চাটা নন্দিতার হাতে এনে ধরিয়ে দিল। মণিমালা উসখুস করলেন এবং শেষ অবধি বলেই ফেললেন, ঘরে মিষ্টি টিষ্টি কিছু নেই বৌমা। নেই বলতে পারলেই ভালো হতো, কিন্তু উপায় নেই বলার। আছে, সে খবর শাশুড়ি জানেন। সকালবেলায় শ্বশুরের এক মক্কেলের দেশ থেকে ছানার জিলিপি দিয়ে গেছে এক হাঁড়ি। তাই অন্য প্যাটার্ন ধরল অমলা। বলল, আছে, দেবো? চায়ের সঙ্গে তো মিষ্টি খায় না অনেকে। তাছাড়া হেসে উঠল অমলা, আধুনিকারা তো মিষ্টি খায় না। নন্দিতা স্বাস্থ্যবতী, নন্দিতাও তাই হেসে উঠে জবাব দিল, আমাকে দেখে কি সেরকম আধুনিকা বলে মনে হচ্ছে আপনার? খাবেন মিষ্টি? আনবো? নন্দিতা হাসি গোপন করে বলল, যদি আপনাদের ভাগ কমে না যায়। মণিমালা বৌমার উপর হাড়ে চড়লেন এবং পাছে কৃপণতা করে একখানার বেশি না দেয় অমলা, তাই নিজেই উঠে পড়ে বললেন, তুমি থাকো বৌমা, আমি আনছি। বলা বাহুল্য, কড়া রসের ছানার জিলিপি দুখানা খেতে হলো বসে বসে নন্দিতাকে। মিষ্টি যে সে খুব ভালোবাসে এ কথা বলতে হলো এবং স্যার না আসায় দুঃখ প্রকাশ করে বিদায় নিতে হলো। একখানা নোট নেওয়ার ভীষণ নাকি দরকার ছিল তার। যাত্রাকালে মণিমালায় কথাটা পেড়ে বসলেন, আচ্ছা তোমরা কি বৈদ্য? নন্দিতা অকারণ মাথা নিচু করে বলল, হ্যাঁ। মণিমালা কে জানে কার অবগতির জন্য সশব্দ স্বগোক্তি করলেন। তা বৈদ্য আর ব্রাহ্মণ একই, বৈদ্যদেরও পৈতে আছে, নেই তোমাদের পৈতে? নন্দিতা ভালো মানুষের মতো উত্তর দিল, আমাদের নেই, আমার দাদার আছে, বাবারও ছিল। মণিমালা হেসে গড়িয়ে পড়লেন। মণিমালা ভাবেন এ মেয়েটা অমলার মতো বেজারমুখী নয়, বেশ হাসি খুশি। আবার এসো বলে আদর জানালেন মণিমালা। নন্দিতা ফের আর এক দফা প্রণাম করে বলল, আসতে তো হবেই, নোটটা খুব দরকারি তো। নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিল প্রান্তিক। নন্দিতা এসেই প্রথম ওকে একটা তীক্ষ্ণ চিমটি কাটল, তারপর বসে পড়ে বলল, 12 আনা এগিয়ে রেখে এলাম, বাকি 4 আনা দিন 2 পরে সারব, রেস্ট পান 2 দিন মহিলাটি। প্রান্তিক অনুনয় শুরু করলো, কি কি ঘটলো জানাতে। নন্দিতা নির্বিকার। কি হলো তা জানতে চেয়েও না বন্ধু, কি হবে তাই শোনো। হবে তার মানে আজই বাড়ি গিয়ে প্রস্তাবটা করতে পারবো? খবরদার তুমি কিছু করবে না এখন। তার মানে বিয়ের প্রস্তাবটাও শেষে স্পষ্টাস্পষ্টি তুমি করবে নাকি? পাগল, বুঝতে পারছি না সত্যি পাগল হয়ে গেছি কিনা। হবেটা তাহলে হবে কি করে? তোমার মা নিজেই প্রস্তাব করবেন। বশীকরণ মন্ত্র দিয়ে এলে নাকি? যা বলো, মোট কথা। দেখো মা বলবেন, ওরে পানু, মেয়েটাকে আমার বাপু বড় পছন্দ হয়ে গেছে। প্রান্তিক দুহাত উল্টে বলে, তুমিই জানো। নন্দিতার ভবিষ্যৎবাণী সত্যিই সফল হলো। কদিন পরে মণিমালা নিজেই বলে বসলেন, মেয়েটাকে কদিন দেখে দেখে এমন মায়া পড়ে গেছে পানু, ভাবছি অত জাতের বিচার করে আর কি হবে। সত্যিই নিচু জাত তো আর নয়। আহা, 5 বার নুট করে আসছে, মনে পড়ে গেছে এ বাড়ির ওপর। আমি বলি কি, অত আর বিচারের দরকার নেই। প্রান্তিক গম্ভীরভাবে বলে, আমি যখন সসংকোচে প্রস্তাব করতে এসেছিলাম তখন খুব বিচার দেখালে, আর এখন মেয়েটার মায়া পড়ে। ভালো, আহা, তোর তো ভালোই হলো বাপু, যা চাইছিলি তাই পাচ্ছিস। প্রান্তিক আরও দর বাড়ায়, বলে, পরের দয়ায় পাওয়া এই আর কি। যাকগে, অত আর চুলচেরা বিচারে কাজ নেই বাছা, মেয়েটাকে আমি বউ করব, এই হচ্ছে কথা। নন্দিতা বলে, দেখলে? প্রান্তিক বলল, দেখলাম। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়, এই হচ্ছে পৃথিবীর শিক্ষা। তোমার মতো মহিয়সী 2-4টি থাকলে অন্যের জায়গারও সুবিধা ঘটে যায়। এখন তুমি চলো আমাদের বাড়ি,
গিয়ে কি বলতে হবে। নন্দিতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীক্ষ্ণ একটা চিমটি কষিয়ে বলে, দেখো, রাগী না বলে ভেবো না, জীবনে কোনো দিনও রাখবো না। যাবে আমার গার্জেনের কাছে নতজানু হয়ে আমাকে প্রার্থনা করবে। তোমার গার্জেনের বলতে তো তোমার সেই দিদি। দিদি শুনেছি ওজনে তোমার অর্ধেক, আর মাথায় বুঝি তোমার থেকে 4 ইঞ্চি ছোট। তাতে কি, বলে টানতে টানতে নিয়ে গেল প্রান্তিককে নন্দিতা, আহ্লাদে আবেগে ভাসতে ভাসতে। প্রান্তিককে বাইরে দাঁড় করিয়ে রেখে ঢুকলো। তখন সন্ধ্যা পার হয়। মন্দিরা যথারীতি ওর স্কুলের পরদিনের গোছগাছ করছিল। নন্দিতা এসেই 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলো, বলল, দিদি গো দিদি। মন্দিরা যেন সুনন্দর বিয়ে হয়ে পর্যন্ত বদলে গেছে, গম্ভীর হয়ে গেছে। তবু এই অতর্কিত আক্রমণে হেসে ফেলে বলে, কী রে বাবা, হলো কি? ভীষণ আহ্লাদ লাগছে দিদি, ভীষণ বিপদ। মন্দিরার চোখের সামনে থেকে অমলার মতোই একখানা জবনিকা সরে গেল বই কি। মন্দিরারও আরও বুঝতে বাকি থাকলো না। তবু মন্দিরা হাসির ভান বজায় রেখে বলে, ভীষণ আহ্লাদ, ভীষণ বিপদ, এটা কী ধরনের বাংলা ভাষা নন্দী? জানি না দিদি, মোট কথা ছেলেটাকে ধরে এনেছি। তা মন্দিরাকে সর্বসংজ্ঞা হতে হবে বই কি। মন্দিরা যে বড় হবার ব্রত নিয়েছে, তাই মন্দিরাকে তার সেজবনের সব বাচালতা সহ্য করতে হয়, সব মুখরতা আর প্রখরতায় হাসতে হয়, এবং তার প্রেমাস্পদকে স্নেহ সম্বোধনে আপ্যায়িত করে আদর অভ্যর্থনা করতে হয়। 2 চোখে অন্ধকার দেখলেও করতে হয়। হ্যাঁ, 2 চোখে অন্ধকারই। বোঝা যাচ্ছে এরা যেন আর 2টো দিনও দেরি করতে রাজি নয়। তাহলে কি করবে মন্দিরা? একটা বিয়ের রসদ জোগাড় করতেই পাগল হয়ে যাচ্ছে। 2টো বিয়ে দেবে কোথা থেকে? তাই মুখে হাসি বজায় রেখেই বলে, বেশ ভালোই হলো, আমায় আর পাত্র খুঁজে বেড়াতে হলো না। ইন্দিরার বিয়েটা হয়ে গেলেই লাগিয়ে দেওয়া যাবে। আপাতত তো স্তোক দেওয়া যাক, আপাতত বালির বাঁধ। এরপর বলতেই হবে সুনন্দকে, বলতে হবে, হয় টাকা দে, নয় বাড়িটাকে বাঁধা দে। তাছাড়া উপায় কি? কিন্তু সে তো পরের কথা। এখন যে বেহায়া নন্দিতা ঝংকার দিয়ে হেসে উঠেছে। আবার আগে পরে কেন বাবা, একসঙ্গে দাও না লাগিয়ে, এক খাটুনিতে হয়ে যাক তোমার। তবু মন্দিরা ক্ষীণ হাসি হাসে, আমার খাটুনির জন্য মাথা ঘামাতে হবে না তোর। একসঙ্গে দুজনের বিয়ে হলে কে কার বিয়েতে আমোদ করবে? দিদির সুরটা আশাপ্রদ নয়। নন্দিতা দিদির অলক্ষ্যে প্রান্তিককে একটা চিমটি কাটে। সে চিমটিতে ভবিষ্যৎ শাস্তির ইশারা, অর্থাৎ তুমি তোমার কর্তব্য কর্ম করছো না যে বড়। অগত্যাই প্রান্তিককে হাল ধরতে হয়। মাথা চুলকে লাজুক হাসি হেসে বলতে হয়, ব্যাপার কি জানেন, মা বাবাকে আপাতত কোনো মতে আমাদের মতে আনা গেছে। সময় নিলে আবার 5 জনের প্ররোচনায় পাছে মত বদলে যায়। মানে ওরা আবার চাটু যেত, অহংকার বেশি। ওর কথার ধরনে মনটা স্নিগ্ধ হয়ে ওঠে মন্দিরার, বড় মধুর একটু স্নেহ অনুভব করে। এই ছলনাটুকু দিয়ে ওরা ওদের মিলনের ব্যস্ততাটি ঢাকতে চায়। চিরকালের প্রেমিক প্রেমিকার মতোই ওরাও সংসারের আর সবাইকে দিব্যি বোকা ভাবছে। হেসে ফেলতেই হয় মন্দিরাকে। ওরা চাটুর যে, আপনি নন। ওই ওদের খাতিরে, কিন্তু আমাকে আপনি আপনি বলবেন কেন দিদি? সেটা তো নিয়ম নয়। মন্দিরা ওই তরুণ মুখটার দিকে তাকায়, আরও গভীর স্নেহ অনুভব করে, এবং সেই অনুভবের মুহূর্তে বেআন্দাজে একটা দানপত্রে সই করে বসে। তা বটে, অনিয়মের কাজ করা চলবে না। অতএব তুমি তাহলে 2টো বিয়েই একসঙ্গে লাগিয়ে দেওয়া যাক। ওরা তো করতোই, ওরা তো করবেই। আমার মেয়ে বলতে এলো সে ওদের করুণা। রাত্রি নিজের ঘরে খোলা চুলগুলো বেনি করতে করতে মন্দিরা ভাবে, আমি বাধা দিলেই কি কোনো ফল হতো? শুধু নিজে খেলেও হতাম, নিজে বোকা বনে যেতাম, আর ওদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেত। সুনন্দাকে কিছু বললাম না, তবু সুনন্দ দূরে সরে গেল। আশ্চর্য, কোথায় যেন ভয়ানক একটা শূন্যতা বোধ হচ্ছে, কি যেন একটা যন্ত্রণা। ঘুরে বেড়াতে লাগলো মন্দিরার ঘরের মধ্যে। তারপর হঠাৎ আরশির সামনে এসে দাঁড়ালো। মায়ের আমলের একটা আলমারির পাল্লায় লাগানো লম্বা বড় আরশি। অনেক দাগ পড়েছে আরশিটায়, ঘোলা হয়ে গেছে, তবু পুরো বড় বলতে এটাই আছে। এখানে এসেই ওরা সব বোনেরা শাড়ি পরে, চুল বাঁধে। মন্দিরাও চুল বাঁধছে। অতএব মন্দিরা আরশির সামনে কিছুক্ষণ দাঁড়াতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আবিষ্কার করে ফেলতে পারে শূন্যতাটা কিসের, কিন্তু কেন? একজন তরুণ পুরুষ যদি দিদি বলে ডেকেই থাকে মন্দিরাকে, তাতে এমন শূন্যতা কিসের? উত্তর খুঁজে পায় না। তবু ঘুরে ফিরে ওই দিদি শব্দটাই যেন কোথায় বিঁধতে থাকে। অথচ সুনন্দর বন্ধুরা তো চিরকালই দিদি বলেছে, দিদি ডাকেই তো চির অভ্যস্ত মন্দিরা।
কিন্তু বেশিক্ষণ মন নিয়ে নড়াচড়া করবার সময় কোথায় মন্দিরার? আলো নিভিয়ে শুয়ে পড়ে। ঘুমন্ত ছন্দার গায়ে হাতটা রাখতে মনে থাকে না। হাতটা চোখের উপর রেখে ভাবতে থাকে, অভিজিতের কাছেই কি দাঁড়াবো গিয়ে? বলবো, তোমার তো অনেক টাকা, ধার দাও না কিছু। অনেকবার অনেক রকম করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কথাটাকে, কিছুতেই খাপ খাওয়াতে পারলো না। এই কথাটার সঙ্গে সঙ্গেই ব্যঙ্গ হাসি মাখানো মুখটা ভেসে উঠল অভিজিতের। ইদানিং সে যে হাসিটাই প্রায় স্থায়ী হয়ে গেছে অভিজিতের মুখের রেখায়। আশ্চর্য অবুঝ অভিজিৎ। ও যেন ভাবে মন্দিরা ইচ্ছে করেই নিজেকে বঞ্চিত করে চলেছে। কিন্তু কেন ভাবে? মন্দিরা কি ইট পাথর? মন্দিরার সমস্ত মন প্রাণ কি তৃষিত হয়ে নেই সেই একটি বাড়ির আলোকোজ্জ্বল একখানা ঘরের আশ্রয়ের জন্যে, যে ঘরটাকে ছেলেবেলায় কত শতবার দেখেছে মন্দিরা, আর এখন একবারও না। এখনও বাড়ির মালিকের অনেক পয়সা হয়েছে, বাড়িটা ঢেলে সাজানো হয়েছে, ঘরগুলো নাকি নতুন রং মেখে আর মেঝেই নতুন নকশা ফুটিয়ে গরবিনী হয়ে উঠেছে। সেই গরবিনী ঘরে গিয়ে দাঁড়াবে মন্দিরা, বলবে, তোমার তো অনেক টাকা, দাও না কিছু, আমি যে কষ্টে মারা যাচ্ছি। সহজে কখনো চোখ দিয়ে জল পড়ে না মন্দিরার, অথচ কেন কে জানে এখন অকারণ দুফোঁটা জল গড়িয়ে পড়লো চোখের কোণ বেয়ে। ইন্দিরার বিয়ের বাজারটা সবই প্রায় শেষ করে এনেছিল। এখন আবার পাত্রপক্ষ বায়না ধরেছে 12খানা নমস্কারী শাড়ি চাই, এবং সেগুলো একটু ভালো হওয়া চাই। কাকিমার মারফত এসেছে কথাটা। পারবো না এ কথা বলে পাঠানো মানেই বিয়ে ভেঙে যাওয়া। অথচ আর কোথা থেকে আসবে সেই 12খানা শাড়ির টাকা? হয়তো আসতো, হয়তো এখনও সামান্য কিছু পুঁজি থাকতো হাতে, কিন্তু প্রথমেই ভারী একটা বিয়ে হিসেবে কাজ করে বসেছে। দোকানে গিয়ে লোভ সামলাতে পারেনি ইন্দিরার দুধে ধোয়া রঙের উপর মনে মনে স্থাপনা করে মোহিত হয়ে বাজেটের অনেক ঊর্ধ্বে উঠে পড়ে কিনে ফেলেছে সোনালি ফুলে ছাওয়া লাল বেনারসি একখানা শাড়ি। দেখে ইন্দিরা রেগে উঠেছিল, বলেছিল, এই 300 টাকার বেনারসি শাড়ি কিনে আনলে তুমি আমার জন্যে? মন্দিরা মধুর হাসি বলেছিল, কি করি বল, শাড়িখানা যে তোর জন্য বুনে রেখেছিল ওরা, আমার জন্যে। তাছাড়া তোকে যেমন মানাবে ত্রিভুবনে এমন আর কাউকে মানাবে ও শাড়ি? আজ এই কতদিন পরে মনে হলো সেই একটা শাড়ির দাম থেকেই কেটে বার করে 12খানা নমস্কারী শাড়ি হতে পারে। মনে করে মনটা হায় হায় করে উঠল। ছি ছি, এত নীচ হয়ে গেছে মন্দিরা, এত ব্যবসা বুদ্ধিওয়ালা, যে শাড়িখানা কতবার ইন্দিরাকে মনে মনে পড়ে কোণে সাজিয়ে বসেছে, সেইটা নিয়ে ফেরানোর কথা ভাবছে, বদলের কথা ভাবছে। ইন্দিরা চিরদিনের শান্ত লাজুক, কখনো কোনো আবদার করে না সে, কখনো কিছু চায় না। তার দিকটা মন্দিরাকেই দেখতে হবে। কিন্তু ইন্দিরার যে এমন অদ্ভুত একটা দিক আছে, এ কথা তো ভাবেনি মন্দিরা। তার সে দিকটা খুলে ধরলে ইন্দিরা সসংকোচে বলল, ওদের বিয়েটাই আগে হয়ে যাক দিদি। রাতের অস্বচ্ছ ঘুমের পর ভোরের দিকেই উঠে পড়েছিল মন্দিরা। দেখলো ঘরের ওধারে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ইন্দিরা। ওর বিয়ে হয়ে যাবে, এ বাড়িতে এমন সহজ হয়ে আর বেশি দিনও বেড়াবে না। এই মনে করে মায়ায় মনটা ভরে গেল মন্দিরার। কোমল গলায় বলল, এক্ষুনি উঠে পড়েছি সিন্ধু? ইন্দিরা সরে এলো, বলল, তোমার একটা কথা বলতে। ওদের বিয়েটাই আগে হয়ে যাক দিদি। মন্দিরা বিমূঢ় মুখে বলল, ওদের বিয়েটা আগে হয়ে যাক, ক্ষতি কি? এমন কত হয়। মন্দিরা আসতে বলল, টাকার কথা ভেবে বলছিস তুই? ইন্দিরা মৃদু হাসলো, বলল, তা সেটাই কি একটা আজে বাজে কথা? আচ্ছা, খুব পাকামি হয়েছে। অনেক বড় গুরুজনের গলায় বলল মন্দিরা, তাকে আর অত ভাবতে হবে না, সে জোগাড় আমি করব। কি করে? নিজের শেষ মর্যাদাটুকু বেচে? মন্দিরা চমকে উঠল, কাঁপা গলায় বলল, তার মানে? ইন্দিরা অন্যদিকে তাকিয়ে বলল, মানে আর খুলে নাই বললাম, কিন্তু অভিজিৎদার কাছ থেকে নেওয়া টাকায় আমার বিয়ে দিতে চেও না দিদি? মন্দিরা অবাক হয়ে তাকালো। মন্দিরা কি স্বপ্নের ঘরে কথা বলছে? ইন্দিরা কি থট রিডিং শিখেছে? কষ্টে বলল, ওর কাছে টাকা নিতে যাব এ কথা তাকে কে বলেছে? আর কোথা থেকে বলো? সব দিক তো শেষ হয়েছে দিদি, তুমি বলো না বলেই কি বুঝতে পারি না আমরা? এই শেষ সম্মানের জায়গা এখনো বজায় আছে তোমার, সে জায়গাটুকুও খোয়াবে তুমি আমাদের জন্যে? এ হতে দেবো না দিদি। মন্দিরা এবার হেসে ওঠে, বলে, বড়লোক পড়শির কাছে অভাবের সময় ধার নেওয়া এমনকি অভাবিত ঘটনা রে ইন্দু, লোকে তো নিয়েই থাকে। ইন্দিরা দৃঢ় কণ্ঠে বলে, চিরদিন নিজেকে ঢেকে রেখেছো দিদি, তাই কোনোদিন সে ঢাকা খুলে ধরিনি, কিন্তু আমার চোখে তুমি কোনোদিন ফাঁকি দিতে পারোনি, আজও দিতে চেষ্টা করো না। একটা বিয়ের মতো জোগাড় রয়েছে তোমার, নন্দুর বিয়েটাই আগে হোক তাই দিয়ে। আর তোর? ইন্দিরা হেসে বলে, না হলেই বা ক্ষতি কি?
আর কিসে থেকে যে কি হয়। মন্দিরার জীবনে কখনো যেমন না উত্তেজিত হয়, তেমনই উত্তেজিত হয়ে বলে ওঠে, কে বললে ক্ষতি নেই? খুব ক্ষতি আছে। তোর না থাক, আমার অন্তত ক্ষতি আছে। ইন্দিরা অবাক হয়ে মন্দিরার এই আরক্তির মুখের দিকে তাকায়, তারপর আসতে বলে, বেশ তো, আবার একটু সামলে নিয়ে আমার বিয়ে দিও। ওরা এতদিন অপেক্ষা করবে? ইন্দিরা এবার হেসে বলে, না করাই সম্ভব। প্রধানা যখন আমাদের কাকিমা, কিন্তু না হয় নাই করলো। তোমার এত সুন্দরী বোনের জন্য আর একটা পাত্র জোটাতে পারবে না? কি বলবো এখন ওদের? বলবে বলবে তোমাদের এই সব নিত্য নতুন আবদার ভালো লাগছে না আমাদের। 12টা শাড়ি চাওয়ার অপরাধে সুন্দরী একখানি কোণে হারালে তোমরা। শুধু ওদের নয়, সবাইকেই ওই কথা বলবে। নন্দী যেন মনে না করে তার জন্য আমার। নন্দিতার মনে ব্যথা পাওয়ার কথা ভাবে ইন্দিরা, কিন্তু নন্দিতা কি এখন এই জগতে আছে? নন্দিতা তো মাটির ছোঁয়া ছাড়িয়ে আকাশে বেড়াচ্ছে। নন্দিতা সহজেই বিশ্বাস করে সে কথা, বরং জোর দিয়ে বলে, ঠিক বলেছ, বেশ মুখের মতো জবাব দিয়েছ। মেয়ে যেন সস্তা আমাদের। কি বলবো মেজদি, তুই একটা ওয়ার্থলেস, তাই নইলে মিথ্যে বলবো না, ওর সামনে তোকে বার করতে তো ভয়ই ধরেছিল আমার। ছন্দা তো দেখি এখনই বেশ কিছু অনুরক্ত ভক্ত জোগাড় করে ফেলেছে। ইন্দিরা গম্ভীর গলায় বলে, যা যা, ফাজলামি করিস নে। ওই তো। নন্দিতা সেই গম্ভীর মুখের মানুষটার গলা ধরে ঝুলে পড়ে বলে, ওই দুঃখেই আর কেউ তোমার দিকে নজর দিতে সাহস করে না। আচ্ছা মেজদি, জীবনটাকে এত সিরিয়াস করে তুলে লাভ কি বলতে পারিস? ইচ্ছে করলেই তো হালকা হওয়া যায়। ইন্দিরা গলাটাকে ওর কবল থেকে মুক্ত করে নিয়ে বলে, হয়তো যায়, তবে বুঝলি সেই ইচ্ছেটাই সবাই করতে পারে না। এই যা দূর। নন্দিতা আদুরে গলায় বলে, আমি তোদের ওইসব গুরু গম্ভীরের মধ্যে নেই বাবা। তা সত্যিই নেই। ইন্দিরার বিয়ের আয়োজনটা দিয়েই যে তার বিয়েটা হচ্ছে, এই নন্দিতা যেন বুঝতেই পারে না। ওদের পাত্রপক্ষের উপর চটে গিয়ে বিয়ে ভেঙে দিয়েছে দিদি, এইটাই শেষ কথা যেন। অতএব নন্দিতা আবদার করে বলতে থাকে, আমার ব্রাহ্মণী শাশুড়িকে একটু বেশি করে তোয়াজ টোয়াজ করো বাপু দিদি। জানো তো, তিনি তুষ্ট থাকলেই আমার সব দিক রক্ষে। সরু ধানের চিড়ের যুগ গেছে, কিন্তু শাশুড়ি ভোলানোর কথাটা ঠিকই আছে। তুমি যত ভালো ভালো তত্ত্ব দেবে, শাশুড়ি ততই উৎফুল্ল হবেন। তত্ত্বটাই দিদিকে ব্যাখ্যা করে বোঝায় নন্দিতা, ভিতরের তথ্যটা নিজে বোঝবার চেষ্টা করে না, যেমন করতেন না ওদের বাবা বিজন বিহারী। বাবার স্বভাবটার কিছু পেয়েছে নন্দিতা, যেন চোখ বুজে পায়ের নিচের জলটা পার হয়ে যাবে। উট পাখির মতো মাথাটা বালির মধ্যে গুঁজে রেখে রোদের আঁচ এড়বে। এ এক রকমের অবোধ। তলিয়ে সব কিছু দেখতে এদের ভয় করে, ভাবে হয়ে তো যাচ্ছে, হয়ে তো গেল, কি করে হলো, কে করলো, অত নাই বা দেখলাম। সব অন্ধতা হাসি খুশি দিয়ে ঝকঝকে করে রাখছি, এই তো বেশ। তাই নন্দিতা ইন্দিরার জন্য মন্দিরার সেই অনেক সাধে কেনা সাধ্যের অতিরিক্ত দামের লাল বেনারসিটা পড়তে পড়তে হেসে বলে, দেখছিস তো মেজদি, একেই বলে কার ধন কে খায়, যার কপালে সে পায়। তোর ওই সোনা রঙে কি মানাতো শাড়িটা আমার গায়ে বাজে দেখাচ্ছে বলে বটে, তবু তার মুখ দেখে মনে হয় না সত্যিই সে কথা ভাবছে। আসল কথা, সংসারের ভেতরের দিকটা কোনো দিনই সে ভালো করে দেখে না। ছেলেবেলায় অভাব ছিল, অসুবিধে ছিল, জানে সে কথা। দিদি স্কুল খোলার পর থেকে সে অভাবটা ঘুচেছে, অসুবিধেগুলো দূর হয়েছে দেখে বেঁচেছে। দিদির স্কুলের ক্ষমতা যে তার ঊর্ধ্বে নয়, তাদের সুখে স্বচ্ছন্দে রেখে আবার বিয়ের উৎসবের মোটা খরচ জমানো যে তার সাধ্যাতীত, এ খেয়াল করে না। অতএব ইন্দিরার জন্যে কেনা শাড়ি আর ইন্দিরার জন্যে গড়ানো গহানোগুলো পরে অম্লান পুলকে বলে, আবার ঠিক এই রকম সব মেয়েদের জন্যে করে রেখো বাপু দিদি, নইলে বিবেকের দংশনে ছটফট করব আমি। মন্দিরা ওর শাড়ির ঝলসে ওঠা লাল জমিটার দিকে কেমন যেন বিহল দৃষ্টিতে তাকিয়ে থাকে, কথা বলে না। এই লাল রং কি প্রাণের রং, না রক্তের রং? বিয়েতে কেন লাল শাড়ি পরার প্রথা? লাল শাড়ি, লাল সিঁদুর, লাল আলতা, লাল শাঁখা কিসের প্রতীক? মন্দিরা ঠিক জানে না। মন্দিরা শুধু বিহল দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ বিয়েতে কাকা কাকিমা অবশ্য এলেন না, বললেন অসবর্ণ বিয়ে, যাওয়ার রুচি নেই। সুনন্দর বউ ভাতে যে নিতান্ত রুচির সঙ্গে এসে খেয়ে দিয়ে গেছেন এই সেদিন, সেটা মনে করতে পারলেন না। সুনন্দর বউও আসতে পারল না। ওরা দুজনে তখন কাশ্মীর বেড়াতে গেছে। চিরকালের প্রতিবেশী অভিজিৎ আসে। সময় তার আজকাল যতই কম থাকুক, উৎসব বাড়িতে পুরুষ অভিভাবকের ভূমিকাটা যথারীতি বহন করে। টাকা চেয়ে নেয় মন্দিরার কাছ থেকে, খরচ করে নির্ভুল হিসেব কষে মিলিয়ে দেয়।
বারবার আসা যাওয়া করে। সুনন্দর বিয়ের পর থেকে যে ভিতরে ভিতরে ভেঙে গেছে মন্দিরা, সেটা কি অভিজিতের ভেতরে ধরা পড়েছে? তাই অভিজিৎ সকরুণ স্নেহে কোমল মমতায় হাত এগিয়ে দিয়েছে, অভিভাবকের হাত, বয়োজ্যেষ্ঠ বন্ধুর হাত, কিন্তু তার বেশি কিছু নয় যেন। প্রেমের কথা কওয়ার দিন ফুরিয়েছিল, প্রেমের চোখে চাওয়ার দিনও বুঝি ফুরলো। ব্যঙ্গের সেই হাসিটাও ক্রমশ যেন মুছে যাচ্ছে মুখের রেখা থেকে, যে রেখাটুকু অতীতের স্বপ্ন বহন করতো সম্ভাবনার একটু রেশ। সেই রেশটুকুকে কি ইচ্ছে করে মুছে ফেলছে অভিজিৎ? সেই রেশটুকুর তার দৈন্যের চিহ্ন, গ্লানির চিহ্ন বলে। কিন্তু অভিজিৎ কি পুরুষ নয়? অভিজিৎ শুধু একটা মেয়ের খেয়ালের খেলনা, অথবা ভাগ্যতাড়িত অসহায় জীব মাত্র? তাই অভিজিৎ নিজের জীবনটা বরবাদ দিয়ে বসে আছে। বরবাদ এ কথা একদিন ইন্দিরা বলেছিল। আপনিও তো তাছাড়া আর কিছু করছেন না, জীবনটাকে বরবাদ দিচ্ছেন বসে বসে। এমন প্রগল্ভের মতো কথা ইন্দিরা বড় একটা বলে না। অভিজিৎকে সে সমীহ করে, শ্রদ্ধা করে। গানা অবধি দেখে এসেছে অভিজিৎকে এই পরিবারের পরম হিতৈষী রূপে, আর দেখে এসেছে দিদির জিনিস রূপে। মন্দিরার সঙ্গে অভিজিতের বিয়ে হতে পারে এ ধারণা ছিল না ছেলেবেলায়। জানতো অভিজিৎরা ভিন্ন জাত। বন্দনার মুখে ছেলেবেলা থেকে শুনে এসেছে এ কথা। যদি অন্য জাত না হতো, অভিজিৎকে আমি ছাড়তাম নাকি, ঠিক জামাই করে নিতাম। অভিজিতের মায়ের মুখেও শুনেছে, কি গুণের মেয়ে, কি গুণের মেয়ে, আহা তোর বাবা যদি দিত ইন্দুরা, আমি বউ করে বাঁচতাম। তা দেবে কি আর সুদূরের ঘরে? নিশ্চয়ই হবে না, হওয়া অসম্ভব। তাই এত সহজে ওদের সামনেও উচ্চারণ করতে পারত না, তাদের খেয়াল করতেন না এমন স্পষ্টাস্পষ্টি বলা উচিত কিনা, অথবা খেয়াল করেই বলতেন। ঝুনো সংসারী বুদ্ধি নিয়ে ভাবতেন তারা। এইভাবেই ওদের মনের মধ্যেকার বাসনার জড়তা নির্মূল করে রাখি বাবা। ওরা যেন মনকে ছেড়ে দিয়ে মিথ্যা স্বপ্নে বিভোর না হয়। ওরা যেন সর্বদা সচেতন থাকে আমরা সজাতি নয়, আমাদের প্রেমে পড়ে বসা চলবে না। হয়তো তাই এটাই ভেবেছিলেন তারা। এই আক্ষেপটাই প্রতিষেধক। তা সে আক্ষেপ ইন্দিরাও শুনত। তবু কেমন করে যেন ইন্দিরা ধরে নিয়েছিল অভিজিৎ নামক ওই উজ্জ্বল মানুষটা দিদির জিনিস। অতএব ভালোবাসাটিকে রাখতে হবে নিতান্ত পবিত্র মুক্তিতে, বড় ভাইয়ের মতো, হিতৈষী বন্ধুর মতো। অভিজিৎ ওকে ছোট ভাবে। ইন্দিরা যদি নন্দিতার মতো হতো, হয়তো নিজের সুখের জন্য দিদির সুখটুকু ছিনিয়ে নিতে চেষ্টা করতো। কিন্তু ইন্দিরা নন্দিতার মতো নয়। ইন্দিরা শান্ত, সভ্য। ইন্দিরা অভিজিৎকে খাওয়ার জন্য পীড়াপিড়ি করতে পারে, অনিয়ম করে বেড়ানোর জন্য অনুযোগ করতে পারে, কিন্তু প্রগল্ভ হাসি হেসে কটাক্ষ করতে পারে না। তবু সেদিন একটু প্রগল্ভতা করে বসেছিল, সামান্য একটু দুঃসাহস। কী জন্যে যেন সেদিন গিয়েছিল ইন্দিরা অভিজিতের বাড়ি। হয়তো অভিজিতের অসুস্থ মাকে দেখতে, হয়তোবা মায়ের কোনো ব্রত পুজোর প্রসাদ খেতে। বরাবরই তো আসে এমনি সহজের ভূমিকায়, অভিজিতের ঘরেও বসে। কখনো বই কিনতে, কখনো বই ফেরত দিতে। পত্রিকা কেনা বাতিক অভিজিতের, কিন্তু পড়ার উৎসাহ নেই। ওর কেনা বই বন্দনা পড়তো মন্দিরা, ইদানিং ইন্দিরা। তবে কমলকলি পাঠশালার ঠেলায় আজকাল মন্দিরার বাড়তি সময় গিয়েছে কমে, আর অভিজিতেরও হয়তো বা বই কিনে জড়ো করার বাতিক ফুরিয়ে গেছে। তবু সেদিন বইয়ের সন্ধানে অভিজিতের ঘরে এসেছিল ইন্দিরা, অন্তত নিজেকে তাই বুঝিয়েছিল। অভিজিৎ বিছানায় লম্বা হয়ে পড়ে একটা ডাক্তারি পত্রিকার পাতা উল্টাচ্ছিল। ইন্দিরাকে লক্ষ্য করে একটু সভ্যতা দেখিয়ে উঠে বসেছিল। আর ইন্দিরা বলেছিল, আপনার ঘরটা দেখে আমার কান্না পায় অভিজিৎদা। এত সুন্দর ঘর, এত সব ফার্নিচার, অথচ এত বিশ্রী আগোছাল হয়ে থাকে। অভিজিৎ হেসে ফেলে বলেছিল, তা তুই দিয়ে যা গুছিয়ে। নন্দিতার মতো হলে হয়তো ইন্দিরা বলতো, কি দুঃখে, আমার কি দায়। কিন্তু ইন্দিরা তা বলল না। বলল, একদিন গুছিয়ে আর কি হবে। অভিজিৎ বলেছিল, তা চিরদিন আর কে সে করুণা করবে বল। তখনও সুনন্দ মিস্টার দাসের মেয়েকে বিয়ে করেনি। তখনও ইন্দিরা জানতো অভিজিৎ তাদের স্বজাতি নয়, অতএব হবার নয়। তাই বলে উঠেছিল, চিরদিন যে গুছিয়ে দেবে তাকে আনছেন নাই বা কেন। ইন্দিরা এ ধরনের কথা বলে না, তাই অভিজিৎ একটু অবাক হয়েছিল। তবু হেসে বলেছিল, কই আর হচ্ছে, এই হতভাগার গলায় কে বড়মাল্য দেবে। হ্যাঁ, তখনও এমনই সরস কৌতুকের সঙ্গেই কথা বলতো অভিজিৎ। সুনন্দ মন্দিরাকে বদলে দিল, অভিজিৎকে বদলে দিল। তা তখন সেই না বদল হওয়া অভিজিতের হাস্যোজ্জ্বল মুখের দিকে মুগ্ধ অভিভূত দৃষ্টি ফেলে ইন্দিরা বলেছিল, কেন, আপনি কি খুব অপাত্র? তাছাড়া আবার কি, নইলে এতদিনে একটা কোণে জুটছে না কেন? ওটা আপনার ইচ্ছে। আপনার মা তো কত দুঃখ করলেন, বললেন।
হ্যাঁ, সে কথা সত্যি। অভিজিৎ হাসে। মার আনি তো ভালো ভালো সব পাত্রীকে রিজেক্ট করেছে বটে। ইন্দিরা বলে উঠেছিল, কেন করেছেন? জীবনটাকে ইচ্ছে করে বরবাদ দিচ্ছেন কেন? তখনও বুঝি আশা পোষণ করতো অভিজিৎ, তাই উত্তর দিয়েছিল, খুব যে কথা শিখেছিস দেখছি। জীবনটা বরবাদ মানে কি বল দেখি। ইন্দিরা অবশ্য বলেনি, মাথা হেঁট করেছিল সে। অভিজিৎ হেসে বলেছিল, কত লোকেরই জীবন বরবাদ হয়ে যাচ্ছে পৃথিবীতে, দেখিসনি তার উদাহরণ? ইন্দিরা মুখ তুলে বলেছিল, আপনারাই দেখাচ্ছেন। এমন করে কথা ইন্দিরা বড় বেশি বলে না, তাই অভিজিৎ আর একবার একটু অবাক হয়েছিল, তবু একটু যেন প্রীত হয়েছিল। সব ভালো লাগাই ভালোবাসা নয়, তবু একটা তরুণ মেয়ের মনের ছোঁয়া পাবার মূল্য, তার কাছে নিজের মন খুলে ধরতে পারার মূল্য পুরুষের কাছে কম নয়। প্রীত প্রসন্ন মুখ অভিজিৎ বলেছিল, দেখ, বরবাদ ভাবলেই বরবাদ, আবার এক হিসেবে জীবন কখনো বরবাদ যায় না, যে কোনো দিক থেকেই সে সার্থক হতে পারে। ইন্দিরার ইচ্ছে হয়েছিল বলে ওঠে, হ্যাঁ, যেমন দিদির সার্থক হচ্ছে কমলকলি পাঠশালার মধ্যে, আর আপনার সার্থক হচ্ছে রাজ্যের লোকের রোগের হিসেব রাখার মধ্যে। কিন্তু বলেনি, শিক্ষাদানার রোগের চিকিৎসা যে জগতের সেরা মহৎ কর্ম, সেই নিয়ে বক্তৃতা শুনবার ভয়ে বলেনি, শুধু বলেছিল, ওই ভেবেই শান্তি। তবু সত্যিই শান্তি ছিল ওদের, মন্দিরার আর অভিজিতের। পরীক্ষার পর ছুটিতে বেড়াতে যাব পরিকল্পনায় যে শান্তি, তেমনই একটা শান্তি সুনন্দ ভেঙে দিল। সে শান্তি সুনন্দ যেন খেয়ালি কর্তৃপক্ষের মতো পরীক্ষাটাই পিছিয়ে দিল অনির্দিষ্টকালের জন্য। ব্যঙ্গ হাসির আভাস এনে দিল অভিজিতের মুখে। তারপর নন্দিতা তুলল খেয়ালের ঝড়, যেন মন্দিরার সাজানো পুতুল বাক্সটা তছনছ করে দেবার নিষ্ঠুরতায় পেয়েছে মন্দিরার ভাই বোনেদের। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে বালুচরীর পঞ্চম অংশ নিয়ে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।